সব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাহুদ্দিন আইয়ুবীর হাতে এসেছিল। বন্দির সংখ্যাও ছিল অগণিত। তিনি যুদ্ধলব্ধ সম্পদকে ৩ ভাগে ভাগ করলেন। ১ ভাগ যুদ্ধবন্দীদের দিয়ে তাদের মুক্ত করে দিলেন। ১ ভাগ দিলেন সৈন্য এবং গরিবদের। তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়। ভাইয়েরা আমার, এই নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়ের রয়েছে আরও করুণ ইতিহাস। এই ইতিহাস আমরা অন্য আরেকদিন আপনাদেরকে বলব ইনশাআল্লাহ। এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন। নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি। বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান, কিছু অমুসলিমও ছিল। আইয়ুবীর মহানুভবতায় ওরা তার আনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল। ইবনে সাবার ফেদাইন গ্রুপ দুবার সালাহুদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল। ফেদাইনদেরকে ঐতিহাসিকগণ ঘাতক দল হিসেবে চিহ্নিত করেছে। দুবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তৃতীয় আক্রমণ হল খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর। সাইফুদ্দিন পালিয়ে গুপ্তঘাতক দলের সাহায্য কামনা করল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর প্রায় ১০০ বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল। নিজেদের পরিচয় দিত মুসলমান হিসাবে। কিছু অলৌকিক জাদু, ভণ্ডামি কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানাত। সুন্দরী তরুণী, মদ, হিপনোটিজম এবং চাটুকারিতা ছিল ওদের পুঁজি। বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক দল। ওরা মানুষকে হত্যা করত গোপনে। এই ফেদাইনরা ছিল খুবই চালাক, সতর্ক, বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসী। এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলের দেহরক্ষীর চাকরি নিত। সময় সুযোগ বুঝে এমনভাবে গুপ্ত হত্যা চালায় যে নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব হয় না। ধীরে ধীরে ইবনে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠল। রাজনৈতিক হত্যাকাণ্ডে এরা খুবই পারদর্শী ছিল। অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ। সুন্দরী যুবতীরা মদের সাথে এ বিষ মিশিয়ে দিত। সালাহুদ্দিন আইয়ুবীকে রূপসী নারী বা মদ খাইয়ে হত্যা করা সম্ভব ছিল না, কেননা তিনি সর্বদা নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতেন। ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার অন্য কোনো পথ ছিল না। কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে তাও অসম্ভব। সালাহুদ্দিন ভেবেছিলেন পরাজয়ের পর সালে এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না। ভেবেছিলেন সম্মিলিত বাহিনীর অহংকার চূর্ণ হবার পর আইয়ুবীর সাথে টক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে। কিন্তু হলো উল্টো। তারা খ্রিস্টানদের সহযোগিতায় প্রতিশোধ নেওয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা। বিজয়ের পর সালাহুদ্দিন আইয়ুবী তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন। দখল করলেন বর্তমান সময়ের ফিলিস্তিনের গাজা সহ ৩টি গুরুত্বপূর্ণ এলাকা। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী দুঃসাহসী এক যোদ্ধা, অসাধারণ এক সেনাপতি। ইসলামের শত্রুরা আজও তাকে গ্রেট স্যালাডিন নামে স্মরণ করে। মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসাবে। মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম। খ্রিস্টান জগৎ তার সাহস, বুদ্ধিমত্তা আর রণকৌশলের কথা কোনো দিন ভুলতে পারবে না। ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী। কিন্তু ক্রুশের ধ্বজাধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল, নিজেদের সেসব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। 1169-এর 23শে মার্চ মিশরের গভর্নর এবং সেনাবাহিনী প্রধান হয়ে এলেন সালাহুদ্দিন। তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান। অল্প বয়সেই যুদ্ধবিদ্যায় বলদর্শী হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন শাসক রাজা নয়, শাসক হল ইসলামের রক্ষক। বুদ্ধি হবার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য। বিলাসপ্রিয় শাসকবর্গ সুন্দরী রমণী আর মদে আকণ্ঠ ডুবেছিল। গাদ্দারি, বিলাসিতা আর অবিশ্বাসের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। রাষ্ট্রের কর্ণধারদের হারেমের শোভা বর্ধন করছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীরা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী জোশ আর স্বতন্ত্র জাতিসত্তার আবেগ অনুভূতি। এ সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দখল করে নিচ্ছিল। মুসলিম শাসকবর্গ প্রজার রক্ত শুষে খ্রিস্টানদেরকে বাৎসরিক কর প্রদান করত। ওদের সেনাশক্তির ভয়ে সর্বক্ষণ তটস্থ হয়ে থাকত।
খ্রিস্টানরা মুসলমানদেরকে রাজপ্রাসাদে ভোগবিলাসে বন্দী করে নারী, মদ আর ক্ষমতার লোভ দেখিয়ে একে অপরের মাঝে বিরোধ সৃষ্টি করে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা নিয়ে খুবই সূক্ষ্ম পরিকল্পনায় এগিয়ে চলছিল। সালাহুদ্দিন শিক্ষালাভ করেছিলেন নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীদেরকে খালেস ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল, আর সেজন্যই ঘাতক দলের প্রথম শিকার ছিলেন নিজামুল মুলক, যিনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। সালাহুদ্দিন এখানেই সেনা প্রশিক্ষণ পেয়েছিলেন, আর প্রশাসনিক কাজের জন্য তাকে যোগ্য করে গড়ে তুলেছিলেন নুরুদ্দিন জঙ্গি, যিনি ছিলেন ইসলামী দুনিয়ার আরেক উজ্জ্বল নক্ষত্র, যার নাম শুনলেই কেঁপে উঠত কাফেরদের অন্তরাত্মা। মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সকল গুণাবলী এখানেই অর্জিত করেছিলেন তিনি। সালাহুদ্দিন আইয়ুবী গোয়েন্দা বৃত্তি, কমান্ডো অভিযান এবং গেরিলা অপারেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি দেখেছিলেন গুপ্তচর বৃত্তিতে খ্রিস্টান জগৎ অনেক অগ্রসর। মুসলমানদের চিন্তা চেতনা আর সাংস্কৃতিক অঙ্গন ছিল ওদের প্রধান লক্ষ্যবস্তু। সালাহুদ্দিন অত্যন্ত ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে এর মোকাবিলা করেছিলেন। তিনি মিশরের গভর্নর এবং সেনাবাহিনী প্রধান হয়ে এলে শুরু হল গভীর ষড়যন্ত্র। বড় বড় জেনারেলরা এই পদের জন্য লালায়িত ছিল। তারা যখন দেখল তাদের আশায় গুড়ে বালি, তখন ক্ষুব্ধ জেনারেলগণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। ওদের ধারণায় সালাহুদ্দিন একজন অল্প বয়সী বালক মাত্র, যার কোনো যোগ্যতাই নেই এই পদের জন্য। কিন্তু কিছুদিনের মধ্যেই জেনারেলদের সে ধারণা পাল্টে গেল। সালাহুদ্দিন কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন, সৈন্যদের জন্য ভোগবিলাস এবং মদ নিষিদ্ধ করলেন, মনোনিবেশ করলেন ওদের শারীরিক, মানসিক এবং নৈতিক শক্তি বৃদ্ধির দিকে। ফলে অল্পদিনেই সেনাবাহিনী সুশৃঙ্খল এবং সুসংগঠিত হয়ে উঠল। অল্প বয়সী অর্বাচীন বালক বলে তাকে যারা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল, টনক নড়ে উঠল তাদের। সালাহুদ্দিন খ্রিস্টান শক্তির মোকাবিলার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করলেন। মুক্ত ফিলিস্তিনে নিঃশ্বাস নেবার দুর্মর আকাঙ্ক্ষা নিয়ে সেনাবাহিনীকে সেভাবে গড়ে তুলতে লাগলেন তিনি ঘোষণা করলেন, যে খোদা আমাকে মিশরের গভর্নর করেছেন, অবশ্যই তিনি ফিলিস্তিনও মুক্ত করবেন। তার এই ঘোষণার জন্য কেবল খ্রিস্টানই নয়, খ্রিস্টানপন্থী মুসলমান আমির ওমারাও তার শত্রু হয়ে দাঁড়াল। বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুরা হয়ে উঠল তার জন্য অধিকতর বিপজ্জনক। নতুন গভর্নরের জন্য গণ অভ্যর্থনার আয়োজন করলেন জেনারেল নাজি, যিনি কিনা 50,000 সুদানি ফৌজের অধিকারিক ছিলেন। অভ্যর্থনা অনুষ্ঠানে সেনাবাহিনী ছাড়াও বেসামরিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল পরিমাণে দর্শক উপস্থিত ছিল। মুচকি হেসে এক এক করে সকলের সাথে করমর্দন করলেন সালাহুদ্দিন। কণ্ঠে স্নেহ ভালোবাসার উষ্ণ পরশ। কোনো কোনো অফিসারের ঠোঁটে কুটিল হাসি, দৃষ্টিতে ঘৃণা আর উপহাস। ওদের ধারণা, নুরুদ্দিন জঙ্গির সাথে সুসম্পর্ক এবং রাজপরিবারের সন্তান বলেই সালাহুদ্দিন গভর্নর হতে পেরেছেন।